আজকের গল্প বাঁশবেড়িয়ার কালাচাঁদ বাবু, রচনা যোগেন্দ্রনাথ গুপ্ত। বাঁশবেড়িয়ার কাছে একটি পল্লী, পল্লীর মধ্যে প্রকাণ্ড একটি বাড়ি, বাড়ির পাশ দিয়ে একটি পথ, তার কিছু দূরেই গ্র্যান্ড ট্রাঙ্ক রোড। গ্রামের নাম বেনেপুর। গ্রামের বড় বাড়িটি একজন জমিদারের, চক মিলানো বাড়ি। সামনেই একটি দিঘি, কালো জলে কালো ঢেউ তুলে নাচছে। দিঘির পাড়েই বাগান, আম, নারকেল, তাল প্রভৃতি নানা জাতীয় গাছ, ঝোপঝাড়ের অবধি নেই। দিঘির উত্তর পাড়ে জমিদারের বৈঠকখানা, জমিদারবাবু সেইখানেই বসেন। বাড়ির ভিতরে খিড়কির প্রাচীরের বাইরে কয়েকটা ইঁদো পুকুর, নানা জলজ উদ্ভিদে ঢাকা, মাঝে মাঝে জল দেখা যায়। জমিদারের নাম কালাচাঁদ বাবু, অতি ধার্মিক বৈষ্ণব, মালা জপ করেন, সর্বদা মুখে রাধে কৃষ্ণ, হরে কৃষ্ণ, জয় গুরু শব্দ। তার বাড়ির পাশ দিয়ে বেলা শেষে যদি কোনো পথিক যায়, জমিদারের চোখে পড়লে তিনি তাকে বৈঠকখানায় ডেকে আনেন, বলেন, মহাশয়, এই পথে ভর সন্ধেবেলায় যাওয়া ঠিক নয়, রাস্তাঘাট ভালো নয়, দস্যু ডাকাতেরও ভয় আছে। রাত্রেই আমাদের অতিথিশালায় থাকুন, সকালবেলা জল খাবার খেয়ে গন্তব্যস্থানে চলে যাবেন। নিরীহ পথিক কিছু বুঝতে পারে না, রাজি হয়ে যায়, মনে করে এটি অত্যন্ত উত্তম প্রস্তাব, এমন সজ্জন ব্যক্তির আশ্রয় পাওয়াই ভালো। কালাচাঁদবাবু রাত্রিতে কিন্তু ভিন্ন মূর্তি ধারণ করেন। বৈঠকখানার ঘরে যারা যখন আসে, তারা সকলেই দুর্দান্ত দস্যু সর্দার ও তাদের বিশ্বস্ত অনুচর। দিনের বেলা ধর্মচর্চা নিছক ভরং ছাড়া আর কিছুই নয়। বিভিন্ন জেলার ডাকাতের দলের লোকই আসে তাঁর বৈঠকখানায়। নৈহাটি, হুগলি, বৈদ্যবাটি, পান্ডুয়া, চন্দননগর, হরিপাল, রাজাপুর, শালকিয়া, কলকাতা ও বালিগঞ্জের ডাকাতের সর্দাররাও কালাচাঁদবাবুর বৈঠকখানায় জড়ো হয়। কালাচাঁদবাবুর পরামর্শ নিয়ে তারা কাজে নামে। তাছাড়া প্রত্যেক দলের গুপ্তচররা এসে কোথায় গিয়ে ডাকাতি করলে মাল মিলবে তার সন্ধানও দিয়ে যেত, পথের নিশানাও বলে যেত। কালাচাঁদবাবু যেমন ডাকাতদের পৃষ্ঠপোষক, তেমনি স্বয়ং ছিলেন ছদ্মবেশী জমিদার ডাকাত। তার বাড়িতে যারা অতিথি হতো, রাত্রিতে ভুরি ভোজনের পর যখন তারা সুখে নিদ্রা যেত, তখন কালাচাঁদবাবুর নির্দেশে তাদের যথাসর্বস্ব কেড়ে নিয়ে হত্যা করা হতো এবং লাশ বাড়ির পিছনে ইঁদো পুকুরে ফেলে দেওয়া হতো। বাড়ির এক কোণে ছোট্ট মন্দির, সেই মন্দিরে ভীষণা কালী মূর্তি প্রতিষ্ঠিত। ডাকাতরা সেই শ্যামা মায়ের পুজো আর নরবলি দিয়ে ডাকাতি করতে বার হতো। কালাচাঁদবাবুর বাড়িতে অতিথিদের আর প্রিয়জনদের মুখ দেখার সৌভাগ্য হতো না। বাইরের লোকেরা কিন্তু জমিদার বাবুর আসল রূপটি দেখতে পেত না, তারা বরং মনে মনে বলতো, আহা, কি সাধু সজ্জন মহৎ লোক, কি অতিথি সেবা পরায়ণ। একদিন সন্ধ্যেবেলা 3খানা গরুর গাড়ি কালাচাঁদবাবুর বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল। দুখানি গাড়ি একেবারে কানায় কানায় ঠাসা। একখানায় আরোহী ছিলেন একজন প্রৌঢ় ভদ্রলোক, তার স্ত্রী, একটি পুত্র ও একটি কন্যা। তখনও সন্ধে হয়নি, বেলা অপরাহ্ন। গাড়ির পিছনে দুজন বলিষ্ঠ পশ্চিমা পালোয়ান প্রহরী, তাদের হাতে লাঠি, পিঠে বোঝা। গাড়ির আরোহী উত্তর পশ্চিমাঞ্চলের কমিশারিয়েটের গোমস্তাগিরি করেন। সঙ্গে অনেক টাকা করি মালপত্র নিয়ে নিজের বাসপল্লী শান্তিপুরে চলেছেন, তাও প্রায় 20 বছর পর। ভদ্রলোক ব্রাহ্মণ, নাম অম্বিকাচরণ গোস্বামী, বয়স 50, দেখতে সুপুরুষ, দীর্ঘকায়, বলিষ্ঠ। পশ্চিমের জলবায়ুর গুণে এই রূপ শরীর হয়েছে। তার স্ত্রীর বয়স বড়জোর 35, কাশীর মেয়ে, পরমা সুন্দরী, স্বাস্থ্যবতী, দীর্ঘাঙ্গী। এদের ছেলের বয়স 10, মেয়েটির 5, ছেলে মেয়ে 2টি অতি সুশ্রী। অম্বিকাবাবুর গায়ে বেশ জোর। তিনি ছাউনির গোড়া ও কালো সিপাহীদের কাছ থেকে কুস্তি, লাঠি খেলা, তরোয়াল চালনা শিখে সুদক্ষ হয়েছিলেন। তাছাড়া অম্বিকাবাবু প্রত্যহ ব্যায়ামও করতেন। অম্বিকাবাবুকে দেশ থেকে তার আত্মীয়রা পত্র দিয়েছিলেন, খুব সাবধানে আসবে, এই অঞ্চলে দস্যু ডাকাতের বাসভূমি, পদে পদে বিপদ। চিঠি পেয়ে দুজন শক্তিশালী পশ্চিম দেশীয় দেহরক্ষী সঙ্গে করে তিনি নিয়ে এসেছিলেন। ভগবানের অপার করুণা, পথে এ পর্যন্ত কোনো বিপদ ঘটেনি। কালাচাঁদবাবু পূর্বেই গুপ্তচরের মুখে খবর পেয়েছিলেন, একজন মালদার লোক গরুর গাড়িতে অনেক টাকা করি ও রকমারি জিনিসপত্র নিয়ে দেশে যাচ্ছেন। কালাচাঁদবাবু মনে করলেন,
একটা মস্ত বড় সুযোগ উপস্থিত হয়েছে। এই সুযোগ কোনো মতেই হাতছাড়া করা যায় না। তিনি নিজে অম্বিকাবাবুর কাছে এসে বিনয় করে বললেন, নমস্কার, আপনি কোথায় যাবেন? সাধুবেশী মালা হাতে একজন বিরূপাকৃতি প্রৌঢ় ভদ্রলোককে ওইভাবে কথা বলতে দেখে অম্বিকাবাবু অবাক হলেন। তিনি প্রতি নমস্কার জানিয়ে বললেন, আগে আপাতত শান্তিপুর, তারপর যাব নিজের দেশের বাড়ি। জানেন, প্রায় 20 বছর পরে দেশে ফিরছি। জয় রাধে কৃষ্ণ, অতি উত্তম। আহা, জননী জন্মভূমি, যেখানেই থাকুন মশায়, মাটির টান, স্বদেশের টান বড় কম নয়। তা তো বটেই। শ্রীহরি আপনার মনোবাসনা পূর্ণ করুন। ওহ, সঙ্গে যে মা জননী রয়েছেন, ছেলে মেয়েরা রয়েছে, তাই তো এমন অসময়ে আর যাওয়া ঠিক হবে না। এইখানেই খাওয়া দাওয়া করে রাত্রিটা কাটান, ভোরবেলা রওনা হবেন। পথঘাট তো ভালো নয়, বললেন কালাচাঁদ বাবু। অম্বিকাবাবু বললেন, সেজন্য আপনার ভাবনা করতে হবে না। আমার সঙ্গে 2জন পশ্চিমী পালোয়ান আছে, দেখছেন কিরকম জমদূতের মতন চেহারা। কালাচাঁদ বাবু 2জন পালোয়ানের দিকে চেয়ে হেসে বললেন, জানেন তো আমরা কিভাবে বাস করি? চারিদিকে ডাকাতের আড্ডা। কোম্পানির সাহেবরা কিছু করতে পারছে না, শত শত ডাকাতের কাছে 2জন প্রহরী কি করবে? অম্বিকাবাবু স্ত্রী বললেন, বেশ কথা, আজ রাতটা এখানেই থেকে যাই না কেন? ছেলেমেয়েরা একটু বিশ্রাম করুক, কাছাকাছি তো এসে পড়েছি। কাল খুব ভোরবেলা রওনা হলেই চলবে। কালাচাঁদ বাবু হাসতে হাসতে বললেন, মা আমার বুদ্ধিমতী, আপনাদের পায়ে 100 কোটি প্রণাম প্রণাম। অম্বিকাবাবু অপ্রসন্ন মনে রাজি হলেন। এবার কালাচাঁদ বাবু মা জননীকে এবং পুত্রকন্যাদের নিয়ে অন্দরমহলে যেতে অনুরোধ করলেন। অম্বিকাবাবু বললেন, না, আমরা সব এক ঘরেই থাকবো, আপনাকে ব্যস্ত হতে হবে না, আমরাই রান্নাবান্নার ব্যবস্থা করে নেব। কালাচাঁদ বাবু ভৃত্যকে অতিথিশালা 2টি ঘর খুলে দিতে বললেন। অম্বিকাবাবু তাঁর স্ত্রী, পুত্র, কন্যা প্রভৃতি থাকবার সুব্যবস্থা করে দিলেন। গাড়ির জিনিসপত্র আর নামানো হলো না, গাড়িতেই রইল। তাদের পাশেই মির্জাপুরী পালোয়ান রামদিন এবং রামভজুয়া ঘরে কম্বল বিছিয়ে লণ্ঠন জেলে শুধু জয় সীতাপতি রাঘব রাজারামের গানের সুর ভাজতে লাগল। অম্বিকাবাবুর সঙ্গে কালাচাঁদ বাবু নানা গল্প জুড়ে দিলেন। চাকরির কথা, সাহেবদের কথা, লড়াইয়ের কথা, উপার্জনের কথা আর ঘর গেরস্থালির কথা। এমন সময় অম্বিকাবাবু লক্ষ্য করলেন এক কৃষ্ণকায় ভীষণ দর্শন মূর্তি দরজার পাশে উঁকিঝুঁকি মেরে চলে গেল। কালাচাঁদ বাবু মুখ ফিরিয়ে কি যেন ইঙ্গিত করলেন। রাত্রি তখন 1 প্রহর। এমন সময় আর একজন অতিথি সেখানে আসলেন। হাতে তার পুরো মোটা লাঠি, অসুরের মতো দীর্ঘকায়। তিনি কালাচাঁদ বাবুর গৃহে আশ্রয় চাইলেন। কালাচাঁদ বাবু তাঁকে প্রথমে ইতস্তত করলেও পরে নানা চিন্তা করে আশ্রয় দিতে রাজি হলেন। অম্বিকাবাবু আগন্তুক ভদ্রলোকের সঙ্গে আলাপ করে জানলেন তিনি শান্তিপুরের খাস অধিবাসী। তিনি বর্ধমান রাজার সদর কাছারি থেকে খাজনার টাকা নিয়ে কৃষ্ণনগর যাচ্ছেন। পথে আসতে রাত্রি হয়ে গেল। অম্বিকাবাবুর পরিচয় জেনে আগন্তুক সন্তুষ্ট হলেন, একই দেশের লোক তারা। সে অতিথি একাই 2 সের চালের ভাত খেলেন, সঙ্গে আনুষাঙ্গিক ব্যঞ্জনাদি গ্রহণ করলেন। রাত্রি প্রায় দ্বিপ্রহর হলে যে যার ঘরে শুয়ে পড়লেন। ক্লান্ত পথিকেরা গভীর নিদ্রায় মগ্ন হলেন। নবাগত অতিথি বাইরের একটা বারান্দায় শয়ন করলেন। অম্বিকাবাবু স্ত্রী স্বামীকে বললেন, গতিক সুবিধে নয় জানো, জানলা দিয়ে দেখো, বাড়ির চারদিক ডাকাতের দল ঘিরে ফেলেছে। ভীষণ হাড়েড়ে চিৎকারে সকলের ঘুম ভেঙে গেল। সকলে দেখল সামনে কালো মুখোশ পরা একদল ডাকাত মশাল জেলে তোল পার করছে। বাইরে থেকে দরজা বন্ধ। অম্বিকাবাবু জোর চিৎকার করে ডাকলেন, রামদিন, রামভজুয়া। ডাক শুনে 2জনে ঊর্ধ্বশ্বাসে ছুটে আসলো। বলল, হুজুর, বাইরের কেয়ারি খুলে দাও। রামদিন হুঙ্কার দিয়ে বলল, বাবু ডাকো কা কুঠি, হুঁশিয়ার সে বাহার আইয়ে। এই বলে সে বাইরের দরজা খুলে দিল। এমন সময় কে যেন রামদিনের মাথায় এক বিরাট লাঠির ঘা মারল। রামভজুয়া সঙ্গে সঙ্গে লাঠিয়ালকে সহসা এমন লাঠির আঘাত করল যে সে 10 হাত দূরে ছিটকে পড়ল।
অম্বিকাবাবু তার গুপ্তি থেকে তরোয়াল বার করলেন এবং মালকোচা মেরে বাইরে আসলেন। তার স্ত্রী ছেলে মেয়ে দুটিকে আগলে বসে কাঁদতে লাগলো। বললেন, কাঁদছ কেন দুর্গা? তুমি এ তরোয়াল নিয়ে বেরিয়ে এসো। কিসের ভয়? দেবী ভগবতী আমাদের সহায়। তুমি ছোড়া চালাতে শিখেছি কি অমনি? আসুক না ডাকাত, দেখি বেটারা কি করতে পারে। আগন্তুক পথিক বারান্দায় শুয়েছিলেন। তিনি শোরগোল শুনে জেগে উঠে দেখলেন দারুণ অবস্থা। তিনি তাড়াতাড়ি অম্বিকাবাবু স্ত্রীর কাছে এসে করজোড়ে বললেন, মা জননী, তুমি ভয় করো না। আমি থাকতে তোমার কেশাগ্রেও কেউ হাত দিতে পারবে না। দেখবে তোমার এই দামাল ছেলে কি করে বেটাদের হটিয়ে দেয়। হ্যাঁ, তবে তৈরি থাকতে হবে। দুর্গাদেবী বললেন, বাবা, আমিও হাতিয়ার ধরতে জানি। তারপরে দেখতে দেখতে দুই দলে তুমুল লড়াই বেঁধে গেল। একদিকে বহু ডাকাত আর অন্যদিকে আগন্তুক ভদ্রলোক রামদিন, রামভজুয়া, অম্বিকাবাবু এবং স্ত্রী দুর্গাদেবী। দুর্গাদেবী রণরঙ্গিনী চারমুন্ডা বেশে ডাকাতদের সম্মুখীন হলেন। অন্যদিকে শতাধিক ডাকাত দলের নেতৃত্ব করলেন স্বয়ং জমিদার কালাচাঁদ বাবু। তার ইশারায় বাঘ যেমন শিকারের ওপর লাফিয়ে পড়ে, তেমনি ডাকাতেরা দলে দলে তাদের উপর ঝাঁপিয়ে পড়ল। ধন্য তরবারি আর লাঠি চালাবার শক্তি অম্বিকাবাবুর, রামভজুয়া আর রামদিনের। দুর্গাদেবীও আটসাট করে শাড়ি পরে চুলের খোঁপা ঝুঁটির মতো বেঁধে বীরাঙ্গনা বেশে ডাকাতদের আক্রমণ করতে লাগলেন। ডাকাতদের দেহ ক্ষতবিক্ষত, রক্তাক্ত হয়ে গেল, তবু তারা পিছু হটল না। আঘাতের পর আঘাত হানতে লাগলো। তাদের মাথায় যেন খুনের নেশা চেপে গিয়েছিল। সকলে বিস্মিত হয়ে একটা ভীষণ দৃশ্য দেখল। বন বন শব্দে মাথার উপর একটা প্রকাণ্ড ঢেঁকি ঘোরাতে ঘোরাতে সেই বলিষ্ঠ অতিথি ডাকাতদের আক্রমণ করলো। ঝড়ে যেমন গাছের ডালপালা ভেঙে পড়ে, সেই রকম ঘূর্ণায়মান ঢেঁকির আঘাতে একের পর এক ডাকাত ধরাশায়ী হতে লাগলো। বলিষ্ঠ লোকটা কোমরের চাকার মতন ঢেঁকি ঘোরাতে ঘোরাতে এক একটা প্রকাণ্ড লাফে ডাকাতদের উপর ঝাঁপিয়ে পড়ে আঘাতের পর আঘাত হানতে লাগলো। সে চিৎকার করে বলতে লাগলো, জানিস বেটারা আমি কে? আমি শান্তিপুরের সেই বীর আশানন্দ ঢেঁকি। এই ভয়াবহ দৃশ্য দেখে কালাচাঁদ বাবু থরথর করে কাঁপতে লাগলেন। তিনি কোনো ক্রমে একটা ঘরের মধ্যে পালিয়ে প্রাণ রক্ষা করলেন। জয় মা কালী, জয় মা ব্রহ্মময়ী, জয় মা তারা শব্দে আকাশ বাতাস প্রতিধ্বনিত হয়ে উঠল। অম্বিকাবাবু দুই শক্তিশালী প্রহরী ও দুর্গাদেবীর আক্রমণে ডাকাতরা ভয়ে হতভম্ব হয়ে পালাবার চেষ্টা করতে লাগলো। কিন্তু কার সাধ্য পালিয়ে যায়। আশানন্দের ঢেঁকির আঘাতে কোনো ডাকাতের মাথা ফাটলো, কারো হাত পা ভাঙল। আশানন্দ কালাচাঁদ বাবুর বাড়ির মধ্যে ঢেঁকিশাল থেকে ঢেঁকিটি নিয়েই আক্রমণ রচনা করেছিল। আশানন্দের আক্রমণেই ডাকাতেরা ভীষণভাবে পর্যদস্ত হয়ে পড়েছিল। এদিকে দেখতে দেখতে অন্ধকার দূরীভূত হয়ে পূবের আকাশ রাঙা হয়ে উঠল। গ্রামের লোকেরা দলে দলে এসে ভিড় করতে লাগলো। নিকটবর্তী থানায় খবর গেল। সৌভাগ্যক্রমে সেই সময় স্বয়ং ম্যাজিস্ট্রেট মিস্টার মন্ট্রেসার একজন ডাকাত সর্দারকে ধরবার জন্য বাঁশবেড়িয়ায় উপস্থিত ছিলেন। তার সঙ্গে প্রায় 50 জন সিপাহী ছিল। তিনি সংবাদ পাইবা মাত্র চলে আসলেন। ডাকাত ও ডাকাত সর্দাররা সকলে ধরা পড়ল। ভণ্ড বৈষ্ণব জমিদার কালাচাঁদ বাবুর হাতে হাতকড়া লাগিয়ে প্রকাশ্য রাস্তা দিয়ে থানায় নিয়ে গেল। কালাচাঁদ বাবুর বাড়ি তল্লাশি করা হলো। বহু অস্ত্রশস্ত্র পাওয়া গেল। এছাড়া খিড়কির 3টে পুকুরের মধ্যে বহু নরকঙ্কাল পাওয়া গেল। কালাচাঁদ বাবু আর কি করবেন? হাতে নাতে ধরা পড়ে তিনি সকল অপরাধ স্বীকার করলেন। অনেক দস্যু ডাকাতের নামও বলে দিলেন। বিচারে অনেকে কারাদণ্ডে দণ্ডিত হল। কালাচাঁদ বাবুর যাবজ্জীবনের মতো দ্বীপান্তর দণ্ড হল। অম্বিকাবাবু, তার স্ত্রী, রামভজুয়া, রামদিন এবং আশানন্দ কোম্পানি থেকে প্রচুর পুরস্কার লাভ করলেন। আশানন্দ ঢেঁকি নিয়ে লড়াই করেছিলেন বলে সেই দিন থেকেই তার নামকরণ হয়েছিল আশানন্দ ঢেঁকি। সেকালের অধিকাংশ জমিদারই ছিলেন হয় ডাকাত, না হয় ডাকাত সর্দার। রেভারেন্ট লং সাহেব তার 100 বর্ষ পূর্বের বাংলাদেশ সম্বন্ধে যে প্রবন্ধ লিখেছিলেন তাতে বাঁশবেড়িয়ার এই জমিদার দস্যুর বিষয় উল্লেখ করেছিলেন। বাংলা সরকারের প্রকাশিত ডাকাতদের বাহিনীতে এই ঘটনার বিষয় লিপিবদ্ধ আছে। বাঁশবেড়িয়ার স্বর্গত কুমার মুনীন্দ্রদেব মহাশয়ও ডাকাতির বিষয় লেখককে একাধিকবার বলেছিলেন। তার কাছেই বাঁশবেড়িয়ার জমিদার পরিবারের পরিচয় শোনা গিয়েছিল। এখানে কারোর প্রকৃত নাম উল্লেখ করা হলো না। বন্ধুরা, আজ তোমাদের পড়ে শোনালাম
বাঁশবেড়িয়ার কালাচাঁদ বাবু। রচনা যোগেন্দ্রনাথ গুপ্ত। যদি গল্পটি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দিও প্লিজ, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো। এই চ্যানেলে প্রথমবার আসলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। সবাই ভালো থেকো, আনন্দে থেকো। আশা করি বড়দিনের ছুটি তোমরা খুব ভালোভাবে উপভোগ করছো। গল্প দিদি এইরকমই কোনো গল্প নিয়ে ফিরে আসবে খুব তাড়াতাড়ি।